হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি। এটা আমাদের 25 নাম্বার সেট। বেশ কয়েকদিন অসুস্থতার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, তো লাস্ট এক সপ্তাহ আমাদের হাতে আছে। এই সপ্তাহে আমরা দ্বিগুণ প্র্যাকটিস করব। তো শেষ মুহূর্তে কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা করতেই হবে। 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন এবং কিভাবে আপনাদের সমস্ত কোশ্চেনের টাইপ কমন আসবে, সেই কারণেই কিন্তু আমরা 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালিসিস করে খুব সুন্দর সুন্দর কোশ্চেন নিয়ে আসছি। তো প্রত্যেকটির পিডিএফ কিন্তু দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। এটার পিডিএফ ওখানেই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যারা আগের ভিডিওগুলো দেখেনি, চেষ্টা করুন লাস্ট সপ্তাহে ভিডিওগুলো দেখে শেষ করার। তো চলুন শুরু করবো। ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেব। তার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি 25% লাভে একটি আইটেম বিক্রি করে। তিনি যদি এটি 700 টাকা কম দামে কিনে 700 টাকা কম দামে বিক্রি করতেন, তবে তিনি 5% অতিরিক্ত, অর্থাৎ টোটাল 30% লাভ করতেন। অতিরিক্ত মানে আগে 25 করেছেন, এখন অতিরিক্ত 5, অর্থাৎ 30% লাভ করতেন। আইটেমের ক্রয় মূল্য কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি সিপি আমাদের নির্ণয় করতে হবে। এটা সিপি এবং এটা এসপি, দুভাবে করাবো, যার যেরকম মেথড সুবিধা হবে সে সেটাতে করতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি আইটেমটির কস্ট প্রাইস 100%, তাহলে 25% যদি লাভ হয়, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 125%। 700 টাকা কম দামে যদি তিনি কেনেন, অর্থাৎ 100% মাইনাস 700, এত টাকায় যদি কেনেন এবং 125 মাইনাস 700 এত টাকায় যদি তিনি বিক্রি করেন, এখানে বলছে 700 টাকা কম দামে বিক্রি করেন, অতিরিক্ত 5% অর্থাৎ 30% কিন্তু লাভ হয়। তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এটা পেয়ে গেছি। 30% লাভের উপর যদি আমরা সেলিং প্রাইস পাই, এটার সাথে আমরা সমান করে দিতে পারবো। 30% লাভের উপর আমাদের সেলিং প্রাইস কত হবে, আমাদের কস্ট প্রাইস অলরেডি জানা, তাহলে 100% মাইনাস 700 ইন্টু 130/100, এটাই আমাদের কস্ট প্রাইস 30%-এর উপর। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0 0 আউট হবে। এটা একবার চেঞ্জ করলাম বোঝানোর সুবিধাতে, যেহেতু জায়গা কম। ক্যালকুলেশন করলে এখানে আমরা কত পাবো, 1300% মাইনাস 9100 ইকুয়াল টু 1250% মাইনাস 7000, এটা পাবো। পার্সেন্টেজগুলো যদি এক সাইডে আনি, 50% ইকুয়াল টু 2100 পাবো। আমরা ধরে নিয়েছি এখানে কস্ট প্রাইস 100%। কস্ট প্রাইস তোমাদের নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমাদের 100%-এর মান নির্ণয় করতে হবে। 50%-এর মান আমরা জানি 2100, তাহলে 100%-এর মান কত হবে, 4200 হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2 নম্বর অপশান। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। সেকেন্ড যেটাতে করাবো, যেটা বলবো, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। 25% লাভ 100 টাকা, 125 টাকায় বিক্রি করবো 100 টাকা কিনলে। এখান থেকে আমরা অনুপাতটা কত পেয়ে যাই, 4:5। আমরা ধরে নিচ্ছি কস্ট প্রাইস 4x এবং সেলিং প্রাইস 5x। আমরা এখানে 4x-এর মান নির্ণয় করব। কি বলছে, 700 টাকা যদি কম দামে কিনতাম, অর্থাৎ 4x মাইনাস 700 টাকায় যদি কিনতাম, 700 টাকা যদি কম দামে বিক্রি করতাম, 5x মাইনাস 700 টাকায় যদি বিক্রি করতাম, আরও অতিরিক্ত 5% লাভ হতো, অর্থাৎ টোটাল 30% লাভ হতো। অর্থাৎ এখান থেকে আমরা যে অনুপাতটা পাই, 100 টাকায় কিনলে 130 টাকায় বিক্রি করব, তাহলে এই অনুপাতটা আমরা সমান করে দিতে পারি। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 2x ইকুয়াল টু পাবো 2100। যেহেতু 4x-এর মান নির্ণয় করতে বলেছে, এখান থেকে 4x ইকুয়াল টু পেয়ে যাব 4200। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে, কপিল যদি 20টি আম 50,000 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি আমের ক্রয় মূল্য কত? তো এখানে আমরা 50,000 টাকাটাকে যদি বাদ দিয়ে লাইনটাকে আরেকবার পড়ি, কী পাবো,
কপিল যদি 20টি আম বিক্রি করেন তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি আমের ক্রয় মূল্য কত? এই লাইন থেকে আমরা এটা বলতে পারি 20টি আমের সেলিং প্রাইস মাইনাস 5টি আমের কস্ট প্রাইস ইকুয়াল টু 20টি আমের কস্ট প্রাইস। 20টি আমের যে টাকায় আমরা কিনছি সেটার সাথে সমান করতে পারি কোনটা, যেটা বিক্রি করছি সেটা মাইনাস যেটা লাভ হচ্ছে সেটা, তাহলেই আমরা কস্ট প্রাইসটা পেয়ে যাই। তো এখান থেকে আমরা সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের অনুপাতটা পেয়ে যাই, অর্থাৎ 25 সিপি ইকুয়াল টু 20 এসপি, অর্থাৎ 25টি আমের কস্ট প্রাইস ইকুয়াল টু 20টি আমের সেলিং প্রাইস। একটু ভুল বললাম, 25 ইন্টু সিপি ইকুয়াল টু 20 ইন্টু এসপি, এটা আমরা পেয়ে যাই। তাহলে এসপি বাই সিপি এটা যদি আমরা বার করি কত পাবো? 5 দিয়ে ক্যালকুলেশন করলে 5 আর এখানে পাচ্ছি 4, অর্থাৎ 5/4। তো সেলিং প্রাইস এখান থেকে আমরা পাচ্ছি 5 ইউনিট এবং কস্ট প্রাইস পাচ্ছি 4 ইউনিট। 20টি আমের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি আমাদের বলা আছে 50,000 টাকা। একটি আমের কত? 2,500 টাকা। তো এই 5-এর ভ্যালুই হয়ে যাবে 2,500, যেহেতু একটি আমের সেলিং প্রাইস 5 ইউনিট পেয়েছি, 5টি ভ্যালু হয়ে যাবে, 5-এর ভ্যালু হয়ে যাবে 2,500। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 500 হবে। 4-এর ভ্যালু কত হবে? যেহেতু আমাদের একটি আমের ক্রয় মূল্য অর্থাৎ 4-এর মান নির্ণয় করতে দিয়েছে 2,000 টাকা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? সি এর বেতনের উপর প্রদেয় কর হলো বেতনের 1/4 অংশ। এখানে কর মানে ট্যাক্স, তাহলে ট্যাক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এখানে বেতনটা অর্থাৎ স্যালারিটা আমরা ধরে নিচ্ছি ইনকাম আই ইন্টু 1/4, এটা আমরা লিখতে পারি ট্যাক্স ইকুয়াল টু, এবং সঞ্চয় এস সেভিংস, যেটা বেতনের 1/3 অংশ, বেতন স্যালারি আমরা ধরেছি ইনকাম 1/3। তাহলে এখান থেকে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, ব্যয় মানে এক্সপেন্ডিচার কত পাচ্ছি? ইনকাম অর্থাৎ যেটা স্যালারি যেটা ইনকাম হচ্ছে সেটা মাইনাস ট্যাক্স অর্থাৎ I/4 মাইনাস সেভিংস I/3। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি 12I মাইনাস 3 ইন্টু I মাইনাস 4 ইন্টু I, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 5 ইন্টু I/12, এটাই আমাদের এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়। এবং সঞ্চয় কত দেখেছি আমরা? সেভিংস I/3। তাহলে এই দুটোর অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। I ক্যান্সেল আউট হচ্ছে, 3 দিয়ে ক্যালকুলেশন করলে 4, তাহলে এখান থেকে আমাদের অনুপাত কত আসছে? 5:4, অর্থাৎ এখানে আমাদের 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? 1200 মিটার দৌড়ে দুটি প্রতিযোগী মৃণাল এবং নিতুল, গতিবেগের অনুপাত বলা আছে 5:7। যদি মৃণাল 500 মিটার থেকে শুরু করে থাকে তাহলে মৃণাল কত মিটারের দ্বারা জিতেছে? তো এখানে আমরা ধরে নিচ্ছি মৃণাল দ্বারা অতিক্রান্ত দূরত্ব, একটু ভুল বললাম, ধরার কোনো প্রয়োজনই নেই, কারণ 500 মিটার থেকে যাত্রা শুরু করেছে। তাহলে মৃণাল কত মিটার দূরত্ব অতিক্রম করেছে? মৃণাল দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? 1200 মাইনাস 500, তাহলে 700 মিটার হয়ে যাবে। মৃণাল 700 মিটার দৌড়েছে। গতিবেগ কত? 5 ইউনিট। তাহলে এখান থেকে সময় কত একক পাচ্ছি? সময়টা কত পাচ্ছি? 700/5 অর্থাৎ 140 সময়ের একক, এটা পাচ্ছি 140। তাহলে 140 সময়ের এককে নিতুল কত দূরত্ব অতিক্রম করবে? 140 ইন্টু 7, যেহেতু তার গতিবেগ 7 ইউনিট ছিল, অর্থাৎ 980 মিটার দূরত্ব অতিক্রম করবে। টোটাল তো আমাদের 1200 মিটার, নিতুল 980 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে হেরে গেছে কত মিটারের জন্য? 1200 মাইনাস 980 অর্থাৎ 220 মিটারের জন্য। তাহলে মৃণাল কত মিটারের দ্বারা জিতেছে? অপশন 1 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে?
একজন দোকানদার 10% লাভে আইসক্রিম বিক্রি করে। যদি সে 5% কম দামে কিনতো এবং আরও 8 টাকা বেশিতে বিক্রি করতো তবে সে 20% লাভ করতেন। আইসক্রিমের ক্রয় মূল্য কত? ফার্স্ট যে অঙ্কটা করেছি সেম টাইপেরই অঙ্ক, যেহেতু আমাদের হাতে আর 1 সপ্তাহ মতন সময় আছে, এই টাইপের অঙ্ক আর আনতে পারবো কিনা জানি না, তো সেই কারণে দুটো প্র্যাকটিস করিয়ে রাখছি। তো এখানে যেহেতু ফার্স্ট আমরা দুটো মেথডে করিয়ে দিয়েছি, এখানে একটিতেই করাচ্ছি, যার যেটা সুবিধা হবে, যেহেতু ওখানে আমি বুঝিয়ে দিয়েছি এখানে আপনারা করতে পারবেন। তো কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস 110% লাভ, আমরা ধরে নিচ্ছি 100% কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 110%। এখানে কি বলছে? যদি সে 5% কম দামে কিনতো, অর্থাৎ 100% মাইনাস 5%, এত টাকায় কিনতো, অর্থাৎ 95%-এ কিনতো এবং 8 টাকা বেশিতে বিক্রি করতো। 8 টাকা 110% প্লাস 8, এত টাকায় বেশিতে বিক্রি করতো তবে সে 20% লাভ করতেন। তো আমাদের এখানে সেলিং প্রাইস 95%, 20% লাভ করছে, এখান থেকে আমরা কস্ট প্রাইস 95%, 20% লাভ করছে, এখান থেকে আমরা সেলিং প্রাইসটা বলে দিতে পারি 95 ইন্টু 100, 20/100। তাহলে এই দুটো আমরা সমান করতে পারি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 0 0 আউট হচ্ছে, 6/5, 5 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা কত পাবো? 19। তাহলে এখান থেকে 19 গুণ 6% অর্থাৎ 114% ইকুয়াল টু 110% প্লাস 8। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4% ইকুয়াল টু 8। তাহলে আমাদের কি বলছে? আইসক্রিমের ক্রয় মূল্য কত? 100% ধরেছি, 4%-এর মান পেয়েছি 8, 100-এর মান কত হবে? 200 হয়ে যাবে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে? 200 টাকা। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? 910-কে 3টি ভাগে এমনভাবে ভাগ করুন যাতে প্রথম ভাগের 1/3, দ্বিতীয় ভাগের 1/5, তৃতীয় ভাগের 1/6 সমান হয়। অর্থাৎ প্রথম ভাগ এক্স যেটার 1/3, দ্বিতীয় ভাগ ওয়াই যেটার 1/5 এবং তৃতীয় ভাগ জেড যেটার 1/6 সমান হয়। তাহলে এটা ইকুয়াল টু আমরা কে ধরে নিতে পারি। তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এখান থেকে আমরা কত পাই? 3 ইন্টু কে ইজ টু 5 ইন্টু কে ইজ টু 6 ইন্টু কে। তাহলে কে কে আউট করলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল অনুপাতটা কত পাই? 3:5:6। টোটাল কত আছে? 910-কে 3:5:6 এই অনুপাতে ভাগ করা হচ্ছে। 3 + 5 + 6 কত হয়? 14। 14-এর মান এখানেই আমাদের বলা আছে 910। একের মান তাহলে কত হয়ে যাবে এখানে? 910/14। কি বলছে? দ্বিতীয় অংশের ভাগ কত? তো 5-এর মান কত? 5-এর মান কত হয়ে যাবে? গুণ 5। যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 7 দিয়ে 2 থাকছে, এখানে আমরা কত পাবো? 1 3 0, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 6 5, 65 গুণ 5 325। তাহলে দ্বিতীয় অংশের মান কত? 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? জল ও ওয়াইনের অনুপাতে 60 টাকা প্রতি লিটার দরের ওয়াইনের সাথে জল মেশানো উচিত, যাতে করে নতুন মিশ্রণের দাম 40 টাকা প্রতি লিটার হয়। কি অনুপাতে মেশানো উচিত? এখানে একটা কি চিহ্নটা পড়বে। তাহলে আমাদের অনুপাতটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ পরিমাণের যে রেশিও সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি? জলের কোনো ভ্যালু নেই, অর্থাৎ 0। তো এরপর কি বলছে? ওয়াইন যেটা 60 টাকা প্রতি লিটার, 60 টাকা, এবং টোটাল যে জল এবং ওয়াইনের মিশ্রণ সেটা 40 টাকা। এখানে আমরা অ্যালিগেশনের সূত্রটা ইউজ করতে পারি। কত পাই এখানে? 60 - 40 20, 40 - 0 এত। তাহলে এখান থেকে আমরা যদি রেশিও বার করি 2, তাহলে এখানে আমাদের কত আসছে? 1:2।
3 নম্বর অপশানে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, প্রতি কেজি 8 টাকার 5 কেজি গমের সাথে 2 কেজি অন্য ধরনের গম মেশানো হলে মিশ্রণের দাম প্রতি কেজি 20 টাকা হয়। দামি গমের দাম মানে প্রতি কেজিতে নির্ণয় করুন। তো আমরা ধরে নিচ্ছি 2 কেজি মেশাচ্ছি, যেটার দাম প্রতি কেজি x টাকা। তাহলে এখানেও আমরা অ্যালিগেশনের সূত্রটা ইউজ করব, প্রতি কেজি 18 টাকা আর প্রতি কেজি x টাকা, মিশ্রণের প্রতি কেজি 20 টাকা। তাহলে এখান থেকে আমরা পরিমাণের যে রেশিও সেটা পাবো। পরিমাণের রেশিও আমাদের কোশ্চেন অনুসারে কত আসছে, 5:2 সমান করে দেব, এক্সের মান বেরিয়ে আসবে। এখানে আমাদের যেহেতু বলেছে দামি গম x-20 করব, আর এখানে 20 - 18 করলে কত পাচ্ছি 2। তাহলে এদের যে রেশিও এটাই আমরা 5:2 এর সাথে সমান করব। তাহলে x-20/2 ইকুয়াল টু 5/2, 2 আউট হচ্ছে, x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 25। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, গসাগু নির্ণয় করতে বলেছে। 4-এর পাওয়ার কত 315 - 1, 4⁻25 - 1, এটার গসাগু। এটা একটা সূত্র আছে, কি a⁻m-1 ইন্টু a⁻n-1, এদের গসাগু সূত্র a⁻m এর পাওয়ার m আর n এর, অর্থাৎ এই পাওয়ার দুটোর গসাগু, HCF-1, এটাই আমাদের সূত্র। তাহলে 315 ইন্টু 225, এটার লসাগু করলে কত পাই 63 আর 5। তাহলে এখান থেকে গসাগু কমন কোনটা পাচ্ছি 5। তাহলে a মানে 4, 4-এর পাওয়ার 5 - 1, এটাই আমাদের অ্যান্সার হবে। 4-এর পাওয়ার 5 মানে কত 1024 -1 অর্থাৎ 1023, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর অপশান আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, এককের অঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে 432-এর পাওয়ার 412 আছে, 499-এর পাওয়ার 431 আছে। এখানে লাস্ট ডিজিট আমরা কত পাচ্ছি 2। তাহলে আমরা বলতে পারি ইউনিট ডিজিটের পাওয়ার 412। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব 412কে। কেন? কারণ আমরা 2-এর পাওয়ার 1, 2 এইভাবে যদি আমরা 2-এর পাওয়ার 9 পর্যন্ত দেখি, সেই মানগুলো আসবে 2, 4, 8, 6, 2, 4, 8, 6, এভাবে পরপর রিপিট হবে। তোমরা দেখতে পাচ্ছি এখানে 4টি সংখ্যার পরে আবার রিপিট হচ্ছে, 4টি সংখ্যা তারপর আবার রিপিট হচ্ছে। তো 4 সংখ্যার সাইকেল অনুযায়ী ঘুরছে, তো সেই কারণে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। কত পাচ্ছি 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তার রিমাইন্ডার আমরা 0 পাচ্ছি। যখনই আমরা রিমাইন্ডার 0 পাবো তখনই আমরা 4কে বসিয়ে দেব, যেহেতু 4 দিয়ে ভাগ করেছি। যদি আমরা 0-র বদলে অন্য কোনো সংখ্যা পেতাম রিমাইন্ডার, সেটাকে আমরা ইউনিট ডিজিটের পাওয়ার বানাতাম। যেহেতু আমাদের পুরোপুরি ভাগ চলে গেছে, রিমাইন্ডার 0 এসেছে, তো সেই কারণে 4টাকেই বসিয়ে দেব। ইন্টু এখানে যেহেতু ইউনিট ডিজিট আছে 9, আমরা কি জানি 9-এর পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে এককের ঘরের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট হয় 1, এবং 9-এর পাওয়ার যদি কোনো বিজোড় সংখ্যা হয় তাহলে এককের ঘরের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট হয় 9। তাহলে এখানে আমাদের কত আছে 431 বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিট 9 বসে যাবে। 2-এর পাওয়ার 4 মানে কত 16, এখানে আমরা ইউনিট ডিজিট কত পাচ্ছি 6, এখানে ইউনিট ডিজিট কত পেয়েছি 4, 6 নং 54, ইউনিট ডিজিট কত পাচ্ছি 4। তাহলে এই পুরোটার
এককের ঘরের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে? 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 4। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দুটি সংখ্যার গসাগু 4, সেই দুটি সংখ্যার যোগফল 36, এই জাতীয় কতগুলো সংখ্যার জোড়া সম্ভব সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই দুটো সংখ্যা যেগুলো পরস্পরের মৌলিক, এটা আমরা ধরেছি। এখন গসাগু বলা আছে, তাহলে সংখ্যা দুটোকে কি হতে পারে? 4x আর 9x, এই দুটো সংখ্যা হবে। যোগফল বলেছে অর্থাৎ 4x প্লাস 4y ইকুয়াল টু 4x ইন্টু 4y, এটা সরি একটু ভুল বললাম, 36। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই এর মান কত পাবো? 9। 9 কত সংখ্যা দিয়ে আমরা বানাতে পারি? 8 যোগ 1, 7 যোগ 2, 6 যোগ 3, 5 যোগ 4। এখানে 3 এবং 6 পরস্পরের মৌলিক নয়, কিন্তু 8 আর 1, 7 আর 2, 5 আর 4 পরস্পরের মৌলিক। তাহলে কতগুলো জোড়া সম্ভব? 3টি। 3 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? 6 বছর আগে আমার বয়সের 80% যদি 6 বছর পরে আমার বয়সের 60%-এর সমান হয়, তবে আমার বর্তমান বয়সের অঙ্কের গুণফল কত হবে? ধরে নিচ্ছি বর্তমানে আমার বয়স হচ্ছে এক্স বছর, 6 বছর আগে অর্থাৎ এক্স মাইনাস 6 ইন্টু এটার 80%, 80/100 ইকুয়াল টু 10 বছর পরে অর্থাৎ এক্স প্লাস 10 এটার 60%, অর্থাৎ 60/100 সমান করে দিলাম। ক্যালকুলেশন করলে 100 100 কাটছে, 0 0 কাটছে, 2 দিয়ে কাটলে 3, এখানে পাচ্ছি 4। 4x মাইনাস 24 ইকুয়াল টু 3x প্লাস 30, এটা পাচ্ছি। অর্থাৎ x ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 54। বর্তমান বয়স তাহলে কত বছর? 54 বছর। অঙ্কগুলোর গুণফল অর্থাৎ 5 গুণ 4 কত হচ্ছে? 20। এটাই আমাদের অ্যান্সার, 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? যদি 5-এর পাওয়ার রুট এক্স প্লাস 12-র পাওয়ার রুট ওয়াই ইকুয়াল টু 13-র পাওয়ার রুট এক্স হয়, তাহলে এক্সের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। 5, 12 আর 13কে যদি আমরা পিথাগোরাসের সমীকরণে ফেলি তবে কিন্তু স্যাটিসফাই করবে, অর্থাৎ 5, 12 এবং 13 পিথাগোরাসের ত্রয়ী। কীভাবে? পিথাগোরাসের সূত্রতে আমরা যদি ফেলি কত পাবো? 5-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার ইকুয়াল টু 13-এর স্কোয়ার, স্যাটিসফাই করছে। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণকে যদি আমরা তুলনা করি, রুট এক্সের মান কত পাবো? 2। তাহলে এক্সের মান কত পাবো? 4। এখানেই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এক্সের মান 4, 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? 78 কিমি/ঘন্টা গতিবেগে চলা একটি ট্রেন 45 সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে এবং একই দিকে 60 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান একজন মানুষকে 15 সেকেন্ড অতিক্রম করে। টানেলের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেম দিকে যাচ্ছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কত হবে? বিয়োগ করতে হবে। 78 মাইনাস 6 কিমি/ঘন্টা, তো এখানে কত পাচ্ছি? 72। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? ডি ইকুয়াল টু, একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য কত পাচ্ছি? ডি ইকুয়াল টু 72। এটা আমাদের কিমি/আওয়ারে আছে, আমাদের চেয়েছে মিটারে, অর্থাৎ মিটার/সেকেন্ডে বার করব। 5/18 দিয়ে গুণ করব ইন্টু 15। ক্যালকুলেশন করলে 3 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 6, 6 দিয়ে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 12। 25 গুণ 12 অর্থাৎ 300। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 300। টানেলের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স, অর্থাৎ 300 প্লাস এক্স ইকুয়াল টু, টানেলকে যখন অতিক্রম করছে তখন গতিবেগ কত ছিল? 78 ইন্টু, যেহেতু কিমি/আওয়ারে আছে এটাকে আমাদেরকে মিটার/সেকেন্ডে বার করতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে ইন্টু সময় কত? 45 সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 9 দিয়ে কাটলে 2, এটা 5, এটা 39, অর্থাৎ 25 গুণ 39 করলে কত হয়? 975।
এক্সের মান তাহলে কত পাবো এখান থেকে? 5, 7, 6 অর্থাৎ 675। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? রেনুর নম্বর ভুলভাবে 9-এর জায়গায় 99 লেখা হয়েছে। এই ত্রুটির কারণে ক্লাসের গড় নম্বর প্রকৃত গড়ের থেকে 2.25 বেশি ছিল। ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা ধরে নিচ্ছি শিক্ষার্থীর সংখ্যা এক্স। টোটাল কত নম্বর এক্সট্রা লেখা হয়েছে? 9-এর জায়গায় 99 লিখে 90 - 9 অর্থাৎ 99 - 9 অর্থাৎ 90 এক্সট্রা লেখা হয়েছে। আমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা এক্স এবং 90 এক্সট্রা লিখেছি, গড় টোটাল 90 এক্সট্রা লিখেছি। গড় কত এক্সট্রা লিখেছি? 90 - x। এটার মানে তো আমাদের বলা আছে গড় প্রকৃত গড় থেকে 2.25 নম্বর বেশি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি আমরা 25 দিয়ে কাটি 9 আর এটা 4, 9 দিয়ে কাটলে 10, এক্সের মান হয়ে যাবে আমাদের 40। তাহলে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত? 1 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি বলছে? যদি দুটি মিক্সার এবং একটি টিভির দাম, দুটি মিক্সার আর একটি টিভির দাম 700 টাকা হয়, তবে দুটি টিভি এবং একটি মিক্সার 980 টাকা হয়, তাহলে একটি টিভির মূল্য কত? একটি টিভির মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা মিক্সারটাকে আউট করব। আউট করতে গেলে আমাদের এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2m + 40 = 980 × 2 0 6 19 অর্থাৎ 1960 এখানে আমরা পাচ্ছি। তো আমাদের এখানে এই 1 নম্বর সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণের উপর ক্যালকুলেশন করব। চিহ্নটাকে বদলে দিলাম, 2m কাটছে, 40 আর টি ক্যালকুলেশন করলে -t হয়, 1960 -1960 + 700 -1260 পাই। 3 দিয়ে কাটলে 4, 2 0, চিহ্ন আউট হচ্ছে উভয় পাশ থেকে। টি এর মান কত হচ্ছে তাহলে? 420। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? রাঘব তার আয়ের 80% ব্যয় করেন। যদি তার আয় 12% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 17.5% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় শতাংশ হ্রাস কত? তো আমরা কি জানি? ইনকাম = এক্সপেন্ডিচার প্লাস সেভিং। 100 টাকা যদি ইনকাম করে 80% অর্থাৎ 100 টাকায় 80 টাকা ব্যয় করছে, সঞ্চয় করছে কত টাকা? 20 টাকা। এটা আমরা লিখতে পারি। তার আয় অর্থাৎ ইনকাম 12% বৃদ্ধি পাচ্ছে, পেয়ে কত হচ্ছে? 112 টাকা। 100 টাকার থেকে 12% বৃদ্ধি পেয়ে 112 টাকা হচ্ছে। এবং তার ব্যয় এক্সপেন্ডিচার 17.5% বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 80, এখন সেটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 17.5%, অর্থাৎ 100 টাকায় 117.5 টাকা হচ্ছে বাই 100। তাহলে 80-তে কত বৃদ্ধি পাবে? 10। এই 0 আর এই 0 কাটছে। যদি আমরা 25 4 দিয়ে কাটি 25, আর এখানে পাবো 2, 5 দিয়ে কাটলে 5, এটা পাবো 2 3 5, এটা 4 7, অর্থাৎ কত পাচ্ছে এখানে? 94। অর্থাৎ 80 থেকে হচ্ছে 94। ইনকাম আমাদের 112, খরচ হচ্ছে 94। আমাদের কত টাকা সেভিংস হচ্ছে? 18 টাকা। আগে 20 টাকা ছিল, এখন সেটা 18 টাকা হয়েছে। কত টাকা হ্রাস পাচ্ছে? 2 টাকা। শতাংশ নির্ণয় করলে আমরা পূর্বের উপর করি। কত ছিল? 20 × 100। 0 0 কাটছে, 2 2 কাটছে, তাহলে আমাদের এখানে 10% হ্রাস পাচ্ছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? চিনির মূল্য 20% হ্রাস পেয়েছে। এখন একজন ব্যক্তি 36 টাকায় 500 গ্রাম অধিক চিনি কিনতে পারবেন। প্রতি কিলোগ্রাম চিনির মূল মূল্য কত ছিল সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি? এক্সপেন্ডিচার = প্রাইস ইন্টু কনজামশন। এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা ধরে নিচ্ছি চিনির যে প্রাইস সেটা আগে 100 ছিল, এখন 20% হ্রাস পাওয়ার পরে 80 হয়েছে।
তাহলে আমাদের যে কনজাম্পশন সেটা কি হয়েছে, অর্থাৎ ব্যবহার 500 টাকা বেশি হয়েছে, 80 এ দাম হওয়ার পর 500 গ্রাম বেশি হয়েছে, আমাদের এখানে প্রতি কিলোগ্রামই বলেছে, অর্থাৎ 500/1000 করতে হবে, অর্থাৎ 1/2 কেজি, হাফ কেজি বেশি হয়েছে। দামটা 80 এ হওয়ার ফলেই তো হাফ কেজি বেশি পেয়েছি, অর্থাৎ আমাদের যে কনজাম্পশন, এই সমীকরণে বসাবো কনজাম্পশন ইকুয়াল টু কত পাবো, এক্সপেন্ডিচার বাই প্রাইস। কত টাকা খরচ হচ্ছিল, 36 টাকা। প্রাইস কত, মূল্য 80 এ মাইনাস কত টাকা এক্সপেন্ডিচার 36, প্রাইস কত 100 এ, এটা ইকুয়াল টু আমরা হাফ বলতে পারি, কারণ এটাই আমাদের কনজাম্পশন বেরিয়েছে। এটা বিয়োগ করলে আমরা কত বেশি পাচ্ছি, হ্যাঁ হাফ কেজি। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি 20 100 × 80 এ বাই হাফ, আমি ক্যালকুলেশনের সুবিধাতে একটু তাড়াতাড়ি করলাম। তো 0 0 আউট হচ্ছে, 2 দিয়ে কাটলে 4, 4 9 36, এখানে 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 25। তাহলে এখানে আমরা এর মান কত পেয়ে যাচ্ছি, একটু ভুল করলাম, তো এখানে আমরা যেটা পাচ্ছি 36 × 20/80 × 100 × এ ইকুয়াল টু হাফ, 0 0 কাটছি, এটাকে 2 দিয়ে কাটলে 4, 4 9 36, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এ ইকুয়াল টু 18/100, ঠিকই ছিল। এই ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 18/100। আমাদের কি বলছে, প্রতি কিলোগ্রাম চিনির মূল্য কত, 100 এর মান নির্ণয় করতে হবে। এর মান কত বেরিয়েছে 18/100, তাহলে 100 এর মান কত হবে, 100 × 18/100, 100 100 কাটবে, তাহলে 100 × এর মান কত বার হবে 18 টাকা। তাহলে প্রতি কিলোগ্রাম চিনির মূল্য কত টাকা হবে 18 টাকা। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি গাড়ির গড় গতিবেগ বিরতি ছাড়া 30 কিমি/ঘন্টা, বিরতি সহ 20 কিমি/ঘন্টা, 1 ঘন্টায় গাড়ি কতক্ষণ বিরতি নিয়েছে, অর্থাৎ যখন বিরতি নেয়নি, অর্থাৎ বিরতি ছাড়া 1 ঘন্টায় 30 কিমি পথ অতিক্রম করছে, এবং বিরতি সহ অর্থাৎ বিরতির জন্য 1 ঘন্টায় 20 কিমি যাচ্ছে। তাহলে কত কিমি কম যাচ্ছে, 10 কিমি কম যাচ্ছে বিরতির জন্য, অর্থাৎ কতক্ষণ বিরতি নিয়েছে, অর্থাৎ এই 10 কিমিতে টাইম কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। ডি ইকুয়াল টু এস × টি, এই সমীকরণে বসাবো। ডি এর মান কত 10, অ্যাকচুয়াল যে গতিবেগ সেটা কত বিরতি ছাড়াই, তার মানে তো অ্যাকচুয়াল গতিবেগ 30 কিমি/ঘন্টা হচ্ছে, 30 কিমি/ঘন্টা ইন্টু টি, টি এর মান বার করলে 1/3 এত ঘন্টা হচ্ছে, কিন্তু আমাদের এটা মিনিটে চেয়েছে, গুণ 60, অর্থাৎ এখানে আমাদের টি এর মান কত বার হচ্ছে 20 মিনিট। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, ক্রয় মূল্যের উপর 43% লাভ, ওয়েটিং মেশিনে ত্রুটির কারণে এটির স্ক্রিনে যা দেখায় তার থেকে এর ওজন 25% বেশি, তাহলে লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ কত। তোমরা ধরে নিচ্ছি 100 গ্রাম, 100 গ্রামের দাম 100 টাকা, 100 গ্রামের দাম কত 100 টাকা, 25% বেশি দেখাচ্ছে ওজন, অর্থাৎ 100 জায়গায় 125 গ্রাম দেখাচ্ছে। 100 টাকার দাম যদি 100 গ্রামের দাম যদি 100 টাকা হয়, 125 গ্রামের দাম কত হয়ে যাবে 125 টাকা। এটাই আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, এটা ত্রুটির জন্য দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা 100 গ্রামই হচ্ছে,
ত্রুটির জন্য 25% বেশি দেখাচ্ছে। তো আমাদের কাছ থেকে দাম নিয়ে নিচ্ছে কত টাকা? 125 টাকা। 100 গ্রামের দামই কিন্তু 125 টাকা নিয়ে নিচ্ছে এবং লাভ করছে 43%, অর্থাৎ 143 টাকা সে বিক্রি করছে। 143 টাকা সে অলরেডি বিক্রি করে লাভ করছে, কিন্তু আমরা 125 টাকা দিয়ে কিনছি। এটা তার সেলিং প্রাইস, এটা তার কস্ট প্রাইস। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 143 মাইনাস 125, 18 টাকা। পার্সেন্টেজ বার করলে 18/125 ইন্টু 100, যদি 25 দিয়ে কাটি 4, এখানে থাকবে কত? 5। 72/5 অর্থাৎ 14.4% লাভ করছে। তো এই টাইপের আরেকটি কোশ্চেন আমি এখনই অ্যাড করলাম, তো যেটা দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে। এখানে কোশ্চেন কি বলছে, যদি একজন দোকানদার কম ওজন ব্যবহার করে ফলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় ক্ষেত্রেই 12% পর্যন্ত প্রতারণা করে, তাহলে তার মোট লাভের শতাংশ কত? কেনার সময় যখন দোকানদারটা কিনছে, সিপির সময় কি করছে? আমরা ধরে নিচ্ছি 100 গ্রামের দাম 100 টাকা। 12% সে প্রতারণা করছে, অর্থাৎ 88 গ্রাম কিনছে 88 টাকায়। এটা সে বলছে আমি 88 গ্রাম কিনছি 88 টাকায়, কিন্তু 12% প্রতারণার জন্য সে কিন্তু 100 গ্রামই কিনছে 88 টাকায়, অর্থাৎ সে লোককে ঠকিয়ে তার কাছ থেকে কিনে নিচ্ছে। এটা হচ্ছে কস্ট প্রাইস। আমরা ধরে নিয়েছিলাম 100 গ্রামের দাম 100 টাকা এবং সে 12% প্রতারণার জন্য সে বলছে আমি 88 গ্রাম নিলাম 88 টাকায়। যেহেতু 12% প্রতারণা করছে, অ্যাকচুয়ালি সে 100 গ্রামই নিচ্ছে 88 টাকায়। এখন যখন সে বিক্রি করবে তখন আবার সে 12% প্রতারণা করবে। কিভাবে? আর প্রতারণা কিন্তু সবসময় ওজনের ক্ষেত্রেই হয়, টাকার ক্ষেত্রে কিন্তু হয় না। কোনো দোকানদার সে যখনই প্রতারণা করবে বাটখারাতে হেরফের করে রাখবে বা কাটাতে হেরফের করে রাখবে, মালের দামে কিন্তু সে কোনো গণ্ডগোল করবে না। 100 গ্রামের দাম 100 টাকা এটা বলা আছে, 12% প্রতারণা করছে, অর্থাৎ সে বলছে 112 গ্রাম আমি বিক্রি করছি 112 টাকায়, কিন্তু সে বাটখারাতে হেরফের করার জন্য সে 112 গ্রামের দাম বলছে 112 টাকা, অ্যাকচুয়ালি কিন্তু 100 গ্রাম সে বিক্রি করছে 112 টাকায়। অর্থাৎ সে কিনেছে কিন্তু লোক ঠকিয়ে এবং বিক্রিও করছে লোক ঠকিয়ে। 88 টাকায় কিনে সে 112 টাকায় কিন্তু বিক্রি করছে। অ্যাকচুয়ালি তার লাভ হয়ে যাচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 112 মাইনাস 88, 24 টাকা লাভ হচ্ছে। কত পার্সেন্টেজ? 88-র উপর বার করব, 88 ইন্টু 100, যেটা করলে আমাদের অপশান বি রাইট অ্যান্সার হয়ে যায় 27.27%। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ছিল যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই টাইপের কোশ্চেন কিন্তু যে কোনো একটি শিফটে আপনারা দেখতে পাবেন। এখন কোন শিফটে আসবে সেটা তো বলা যায় না। ফার্স্ট যে কোশ্চেনটা করিয়েছিলাম ওই টাইপের দুটো কোশ্চেন করিয়ে দিয়েছি, এই টাইপেরও দুটো কোশ্চেন করিয়ে দিলাম। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা দেখতে পাবেন। তাছাড়া এর আগেও আমি যে কোশ্চেনগুলো করিয়েছি, যে কয়েন রিলেটেড যে কোশ্চেন, সেটা 2 টাইপের হয় আমি বলেছি। তো ওই কোশ্চেনগুলোও কিন্তু আসবে ইম্পর্টেন্ট। তো কিছু ইম্পর্টেন্ট আমি বলে দেবো যেগুলো আপনারা এক্সট্রা দেখে যাবেন যদি আপনাদের মনে হয় যে অসুবিধা আছে সেই কোশ্চেনগুলোর উপর। তো এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। যেহেতু হাতে মাত্র আর 6 দিন মতো বাকি আছে, আমি চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিডিও নিয়ে আসার। তো লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো এখানেই শেষ করছি। আর পিডিএফ কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।